ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা সায়েন্সের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজ আমরা ক্লাস সেভেনের সায়েন্স নিয়ে আলোচনা করতে চলে এলাম। ক্লিয়ার? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 7 নিয়ে আমরা আলোচনা করব। যার প্রথম পার্টটি হয়ে গেছে, ভিডিওটি না দেখে থাকলে দেখে নিও। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আমরা দ্রুতি কী। আগের দিন আমরা সরণ, দ্রুতি এবং বেগ সম্বন্ধে কিছুটা আলোচনা করেছিলাম, তবু আরেকবার রিভাইজ করে নেব যে দ্রুতি কী। দ্রুতি হচ্ছে নির্দিষ্ট দূরত্ব বাই সময়। দ্রুতি বা স্পিড কি? দূরত্ব, ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। অর্থাৎ দ্রুতি বলতে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, যত দূর আমরা গেছি, বাই সময়। এটাকেই আমরা কি বলছি? দ্রুতি বলছি। একেই আমরা দ্রুতি বলছি। দেখো, এখানে বলতে চাইছি কি, কোনো গতিশীল কণা প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ যত সেকেন্ড গেছে সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রত্যেক সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে সেটাকে আমরা দ্রুতি বলছি। দ্রুতি শুধুমাত্র মান আছে, তাই জন্য এটা স্কেলার রাশি, শুধুমাত্র মান রয়েছে। মান থাকার জন্য এটা কি হচ্ছে? স্কেলার রাশি হিসেবে চিহ্নিত হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখে দেবো, কোনো গতিশীল কণার গড় দ্রুতি শূন্য হতে পারে কি না। দেখো, কোনো গতিশীল কণার গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, কারণ দ্রুতি কী করে জিরো হবে? আমি যদি একটি জায়গা থেকে আরেক জায়গায় যাই, মনে করো এই একটা পজিশন, এই একটা পজিশন, এই একটা পজিশন, এই একটা পজিশন, তাহলে ডিস্টেন্স কি কখনো জিরো হতে পারে? এটা 4 মিটার, এটা 5 মিটার, এটা 6 মিটার মনে করলাম, তাহলে ডিস্টেন্স তো কখনো জিরো হতে পারে না। কোথাও থেকে কোথাও যদি যাওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু ডিস্টেন্স থাকবে। যেমন এক্ষেত্রে আমরা ডিস্টেন্স পেলাম 4 আর 6 10 আর 5 15 মিটার। এটা 15 না হয়ে অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কখনোই জিরো হবে না। তাই জন্যে গড় দ্রুতি কখনোই জিরো হতে পারে না বা শূন্য হতে পারে না। নেক্সট দেখে নেবো আমরা বেগ কী। দেখো, বেগ কী? দেখো, বেগ আর দ্রুতির ব্যাপারটা একই বলতে মানে একইভাবে আমরা বলতে পারি যে এই যে ডিস্টেন্স যাচ্ছি, এই ডিস্টেন্স বাই টাইমই হচ্ছে গিয়ে বেগ, মানে ভি ইকুয়ালস টু ডি বাই টি। তাহলে পার্থক্য কোথায় হচ্ছে? দেখো, যদি আমরা বলি দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র মান থাকছে, কোনো দিক নির্দেশ থাকছে না। কিন্তু বেগ যখনই আমরা বলবো, ভেলোসিটির কথা যখনই বলবো, এই অ্যারোর মাধ্যমে আমরা দেখাচ্ছি এই বেগ ছিল, এই বেগ ছিল, এই বেগ ছিল। এরকমভাবে বেগের মান ও দিক দুই থাকছে। ঠিক আছে? তাহলে একক সেকেন্ডে স্মরণের পরিবর্তনের হারকে দেখো, প্রত্যেকটা মিন পজিশানে, প্রত্যেকটা, এইটা ধরো এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এই যে এ থেকে বিতে যেতে স্ট্রেট লাইন ডিস্টেন্সটাই হচ্ছে স্মরণ। সেই স্মরণ, প্রত্যেক সেকেন্ডের যে স্মরণের যে পরিবর্তন হচ্ছে, তাকেই আমরা বেগ বলছি। ক্লিয়ার? তাহলে বেগ ও দ্রুতির ক্ষেত্রে মাত্রা একই হবে, কিন্তু এককও একই হবে, কিন্তু কী হবে? বেগের ক্ষেত্রে ভেক্টর রাশি হয়ে যাবে এবং স্কেলার রাশি হয়ে যাবে দ্রুতির ক্ষেত্রে। যেমন কিনা আমরা বলতে পারি, এক সেকেন্ড, হ্যাঁ, যেমন
দ্রুতির ক্ষেত্রে ধরো স্পিড, যেটাকে আমরা দ্রুতি বলছি, দ্রুতির ক্ষেত্রে মাত্রা কী হয়ে যাবে? এল টি টু দি পাওয়ার -1। বেগের ক্ষেত্রেও কিন্তু তাই, যদি আমরা ভি ইউজ করি এক্ষেত্রেও এল টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? মাত্রা মিটার পার সেকেন্ড সিজিএস একক, সেন্টিমিটার পার সেকেন্ড এসআই একক। সেটা দ্রুতিরও তাই, বেগেরও তাই, দুটোই এটা। কিন্তু দ্রুতির শুধুমাত্র মান থাকবে, বেগের মান ও দিক দুই থাকবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেবো আমরা ত্বরণ। দেখো ত্বরণ কি বলছি, ত্বরণ আলাদা করে কিছু না, বেগ পরিবর্তনের হারকে, অর্থাৎ 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় তাকে আমরা ত্বরণ বলছি। ক্লিয়ার? অর্থাৎ ত্বরণ কি? বেগের পরিবর্তনের হারকে বা একক সময় বেগের পরিবর্তন ঘটে তাকেই আমরা ত্বরণ বলছি। ত্বরণের ক্ষেত্রে নির্দিষ্ট মান ও দিক দুই থাকছে বলে এটাকে ভেক্টর রাশি বলছি। তার মানে ত্বরণ ব্যাপারটা কি? ত্বরণ বা অ্যাক্সিলারেশন মানে হচ্ছে গিয়ে বেগ, ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি হচ্ছে গিয়ে তোমার এল টি টু দি পাওয়ার -1 বাই টি, তার মানে এর একক হয়ে যাচ্ছে গিয়ে আমার, মানে মাত্রা হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা, তাহলে একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু এসআই একক। আর যদি সিজিএস এককের কথা বলি, সিজিএস একক কী হয়ে যাবে? সিজিএস একক হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ত্বরণের যদি আমরা এককটি আলাদা করে দেখে নিই, দেখো এসআই একক হয়ে যাবে কি? এসআই একক হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি সিজিএস এককের কথা বলি, সিজিএস একক হয় তাহলে এটা হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। নেক্সট দেখে নেবো আমরা কি 1 নিউটন সমান কত ডাইন। দেখো এই যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, এইটা কি আগে সেটা জানতে হবে। এই নিউটন কোথা থেকে এলো না এলো সেগুলো জানতে হবে। দেখো সেক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয়ে এদিকটা একটু ক্লিয়ার করে নিই, তারপর বলছি। দেখো কোনো কিছুকে, ধরো কোনো একটা বস্তুকে আমরা এই পজিশন থেকে এখানে নিয়ে এলাম, এই বস্তুটাকে এইখানে নিয়ে এলাম, তাহলে এর ওপর আমরা কি প্রয়োগ করলাম? এদিক থেকে তো ঠেলা মারলাম, তা ঠেলা মারতে এটা এ পজিশন থেকে মনে করো বি পজিশানে এসে পৌঁছলো, একই বস্তু এ থেকে বি পজিশানে এসে পৌঁছলো। তাই এর জন্য আমরা যেটা প্রয়োগ করলাম সেটাকে বলছি আমরা বল বা ফোর্স। এই বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ হলো বা অবস্থানের পরিবর্তন হলো। ক্লিয়ার? সেই বলের এসআই একক হচ্ছে গিয়ে, বলের এসআই একক হচ্ছে, বলের এসআই একক হলো নিউটন। এই যে এন দ্বারা প্রকাশ করছিলাম, নিউটন। আর সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে গিয়ে, বলের যদি সিজিএস এককের কথা বলে সেটাকে বলা হচ্ছে ডাইন, ডয়াকার হ্রস্বই দন্তেন্য, ডাইন। ক্লিয়ার? তাহলে বল হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা তার অবস্থান পরিবর্তন করতে চাই, তার উপর যা প্রয়োগ করছি বা তার সরণ ঘটছে, সেই অবস্থায় যা প্রয়োগ করা হচ্ছে তাকেই আমরা বল বলে থাকছি। বলের সিজিএস একক কি? ডাইন, আর এসআই একক নিউটন। আর এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি? 1 নিউটন সমান 10⁵ ডাইন। এক নিউটন সমান 10⁵ ডাইন। ক্লিয়ার?
এই যে 1 নিউটন সমান 10⁵ ডাইন কথাটা বলা হয়েছে, সেটা মানে হচ্ছে গিয়ে 10 মাথায় 5 ডাইন। ক্লিয়ার? আচ্ছা, একটি স্পর্শহীন বলের উদাহরণ। মানে আমরা যেমন একটা বস্তুকে আরেকটা বস্তুকে ঠেলে অনেক জায়গায় সরালাম, তার উপর যা প্রয়োগ করলাম সেটাকে বল বলছি, কিন্তু এমনও হয় যে কোনো স্পর্শের প্রয়োজন হয় না। যেমন ধরো দুটো চুম্বকের মধ্যে, দুটো চুম্বকের সমমেরু যদি আমরা আনি, তাহলে কি দেখব? বিকর্ষণ হচ্ছে। আমরা জানি চুম্বক পরস্পরকে আকর্ষণ করে বিপরীত মেরু, কিন্তু যদি সমমেরু আনি, একই মেরু আনি, ধরো এদিকটা এন, এদিকটা এস, এইখানে যদি একটা এস আনি, অর্থাৎ আরেকটা চুম্বকের এস আনি, তাহলে কি করবে? এই দুটো ছিটকে যাবে, দুদিকে, এটা এদিকে সরে আসবে, আবার এই চুম্বকটা এদিকে সরে যাবে। তাহলে এদের মধ্যে কোনো স্পর্শ ছাড়াই একটা বল প্রয়োগ করা হয়ে গেল, অর্থাৎ চুম্বকের মধ্যে বিকর্ষণ বল। আবার অভিকর্ষ বলের কথা বলা যেতে পারে। ধরো কোনো একটা বস্তু, সেই বস্তুটাকে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে এ সবসময় নিচের দিকে পড়ে যাবে। এই নিচের দিকে পড়ে প্রবণতাটার কারণটা কি? নিচের দিকে পড়ার প্রবণতার কারণ হচ্ছে অভিকর্ষ, গ্র্যাভিটি, জি, যার ফর্মুলা হচ্ছে Gm/r²। এর ওপর ডিপেন্ড করে এই জি এর ভ্যালু নির্ণয় করা হয়, বা অভিকর্ষজ বলের মান আমরা নির্ণয় করে থাকি, অভিকর্ষ ত্বরণের মান। ক্লিয়ার? তাহলে স্পর্শহীন বলের উদাহরণ হচ্ছে কি অভিকর্ষ বল এবং চুম্বকের মধ্যে বিকর্ষণ বল। নেক্সট দেখে নেবো আমরা বেগ ও ত্বরণ, দ্রুতি এবং সরণের মাত্রীয় সংকেত, যেটা আমরা একটু আগে বলছিলাম কি করে কি আসছে না আসছে। ঠিক আছে? যেমন ধরো বেগের হচ্ছে L⁻⁻1, ত্বরণের হচ্ছে L⁻⁻2, দ্রুতি হচ্ছে L⁻⁻1, সরণ হচ্ছে L। এইবার এই জিনিসগুলো কি করে এলো না এলো একবার দেখে নেওয়া যাক। ধরো সরণ, সরণ মানে কি? শুধুমাত্র দূরত্ব। সরণ মানেই তো শুধুমাত্র দূরত্ব। তা দূরত্বকে আমরা কি বলি? দৈর্ঘ্য। আর দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা কি দিয়ে? এল দিয়ে। সেই কারণে সরণ মানে শুধু এল এলো। এরপর দ্রুতি মানে কি? দ্রুতি মানে দূরত্ব বাই টাইম। দেখো এই টিটা ওপরে উঠে আসবে, আর এটা মানে ডি মানে হচ্ছে এল, কারণ দূরত্ব মানে আমরা এল একটু আগেই দেখেছি, তাই জন্যে L⁻⁻1, তাই জন্যে দ্রুতি কী হয়ে গেল? L⁻⁻1। আর আমরা একটু আগেই আলোচনা করলাম বেগ আর দ্রুতির মাত্রা একই থাকবে, খালি মানের পরিবর্তনের এবং বেগের ক্ষেত্রে মান এবং অভিমুখ দুইয়ের পরিবর্তনের কারণে ভেক্টর রাশি স্কেলার রাশি বলছি, কিন্তু এদের মাত্রাটা একই হয়, অর্থাৎ বেগের ক্ষেত্রেও L⁻⁻1। তারপর আমরা ত্বরণ বললাম। ত্বরণটা কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি যদি L⁻⁻1 হয়, বাই টি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে সেক্ষেত্রে? L⁻⁻2। ত্বরণের ক্ষেত্রে কি হয়ে যাবে? দেখো ত্বরণ হলে কি হয়ে যাচ্ছে? L⁻⁻1 বাই টি। এটা মানে কি? L⁻⁻2। এটা হচ্ছে ত্বরণের, এই যে আমরা এখানে লিখেছি। ক্লিয়ার? তাহলে এগুলি হচ্ছে মাত্রা। বেগের মাত্রা পেলাম আমরা L⁻⁻1, ত্বরণের মাত্রা পেলাম L⁻⁻2, দ্রুতির মাত্রা আর বেগের মাত্রা একই, L⁻⁻1, সরণের মাত্রা L। এরপর আমরা বিভিন্ন একক নিয়ে আলোচনা করব। যেমন ধরো এক্ষেত্রে আমরা পাচ্ছি এসআই পদ্ধতিতে ত্বরণের একক। দেখো এটিও আমরা বললাম এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস বললে সেমি পার সেকেন্ড স্কোয়ার করে দিতাম।
সিজিএস বললে সেমি পার সেকেন্ড স্কোয়ার করে দিতাম। ক্লিয়ার? আর এসআই পদ্ধতিতে বেগের একক দেখো মিটার পার সেকেন্ড, আর যদি সিজিএস বলতো সেমি পার সেকেন্ড করতাম। নেক্সট দেখে নেব ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর ক্রিয়া করে। মানে দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর ক্রিয়া, আচ্ছা ক্রিয়া প্রতিক্রিয়া বিভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, হ্যাঁ একই বস্তুর উপর ক্রিয়া করে না। ক্লিয়ার? এই প্রসঙ্গে নিউটনের সূত্রটি, নিউটনের তৃতীয় সূত্রের কথা বলা হচ্ছে। এই ক্রিয়া ও প্রতিক্রিয়া কোথা থেকে পাচ্ছি আমরা? নিউটনের তৃতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে। ক্লিয়ার? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া পাচ্ছিলাম, এবং বলের যে ধারণা পেয়েছিলাম, বলের ধারণা পেয়েছিলাম নিউটনের প্রথম সূত্র থেকে। আশা করি বোঝাতে পারলাম। আর দ্বিতীয় সূত্রতে আমরা ভরবেগের পরিবর্তনের কথা বলে থাকি, আর মান, বলের মান পেয়ে থাকি আমরা দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়েছিল? নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছিল যে কোনো বস্তু, অর্থাৎ স্থির বস্তু ওপর বাইরে থেকে যদি কিছু প্রয়োগ না করা হয় তাহলে সেটা চিরকাল স্থির থাকবে, এবং সরলরেখায় সমবেগে গতিশীল বস্তুতেও যদি বাইরে থেকে কিছু প্রয়োগ করা না হয়, এই কিছু প্রয়োগ করা না হয় বলতে বল প্রয়োগ করা যদি না হয়, এই থেকেই আমরা বলের ধারণা পেয়ে থাকি। তখন তাকে কি বলছি আমরা? সেটাও গতিশীল বস্তু গতিশীল থাকবে। কিন্তু আদতে বা বাস্তবে তা হয় না, কারণ কোনো না কোনো বল কাজ করে, যার কারণে স্থির বস্তু স্থির থাকতে নাও পারে, বল প্রয়োগ করলে সেটা চলতেও পারে, আবার গতিশীল বস্তুতে বল প্রয়োগ করে সেটাকে থামানো যেতেও পারে, বা তার গতিবেগ বৃদ্ধি করাও যেতে পারে। এই যে ধারণাগুলি, এগুলো আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পেয়েছি। সেরকমই ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাওয়া গেছে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা মন্দন কি। দেখো ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলছি। অর্থাৎ কোনো একটি গাড়ি যখন চলছে এবং তার বেগ বৃদ্ধি হচ্ছে, তার মানে কি? তার মানে তার উপর ত্বরণ সৃষ্টি হয়েছে। আবার এই ত্বরণ যখন মাইনাসে হবে তখন তাকে আমরা মন্দন বলবো। অর্থাৎ গাড়ি থামানোর জন্য যা প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে মন্দন। ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হচ্ছে। অর্থাৎ আমরা যখন বলি যে ব্রেক মারা হলো, অর্থাৎ গাড়ির ক্ষেত্রে যে ব্রেক কষে কি করা হচ্ছে? চাকার যে গতিবেগ থাকে সেটাকে কমানো হচ্ছে, যে কারণে বস্তুটি স্থির হয়ে যেতে পারে, অর্থাৎ গাড়িটি স্থির হয়ে যেতে পারে। সেটাকেই বলছি মন্দন। মন্দনের ক্ষেত্রে কিছু না, মন্দন হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ। এরও মাত্রা কী হবে? এরও মাত্রা হয়ে যাবে L T টু দি পাওয়ার -2, L T টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকবে, খালি এটা ঋণাত্মক হবে, এটা সবসময় নেগেটিভ হয়, নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখে নেবো আমরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোনো বস্তুর বেগ নেই, অর্থাৎ বেগ থাকছে না কিন্তু ত্বরণ আছে, এটা কি হতে পারে? দেখো ভালো করে এই জিনিসটা বোঝার, সমবেগে গতিশীল অর্থাৎ সমান সময়ের ব্যবধানে, অর্থাৎ ধরো প্রত্যেক 2 সেকেন্ডে 2 মিটার করে পথ যাচ্ছে, সমান সময়ের ব্যবধানে, মানে প্রথম 2 সেকেন্ডেও 2 মিটার যাচ্ছে, পরের 2 সেকেন্ডেও 2 মিটার যাচ্ছে, এইভাবেই প্রত্যেক 2 সেকেন্ডে এই একই ডিফারেন্স যাচ্ছে, তখন সেটা সমবেগ। তাহলে সমবেগে গতিশীল কোনো কণার ক্ষেত্রে আবার দিকও পরিবর্তন হচ্ছে না, বেগ আছে কিন্তু ত্বরণ নেই। এখানটা তরল হবে না, এটা ত্বরণ হবে। এটা হতে পারে কোনো কণা স্থির থাকলে, কোনো কণা যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে তাহলে সেটা ত্বরণহীন হয়। ক্লিয়ার?
অর্থাৎ কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তার মানে তার বেগ নেই, কিন্তু ত্বরণ থাকতে পারে। আবার সমবেগে গতিশীল থাকলেও বেগহীন কিন্তু ত্বরণ, সমবেগে গতিশীল হলে ত্বরণহীন হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে জাড্ডো। মানে এখানে জাড্ডো বানানটা একটু ভুল আছে, এটি হবে জাড্ডো বানান। জাড্ডো হচ্ছে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা বা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, সেটাকেই আমরা জাড্ডো বলি। এটা নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া গেছে। কোন সূত্র? প্রথম সূত্র থেকে পাওয়া গেছে। যেখান থেকে বলের ধারণা পাওয়া গেছিলো সেখান থেকে জাড্ডের ধারণাও পাওয়া গেছে। তাহলে জাড্ডো ব্যাপারটি কি? যে ধর্মের জন্য কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থাতেই থাকতে চায়, সেই অবস্থা পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়। অর্থাৎ স্থিরকে যদি গতিশীল করতে চাও, সেই গতিশীল করতে গিয়ে খুব বাধাপ্রাপ্ত হচ্ছে, বা গতিশীলকে স্থির করতে চাইছে ও বাধাপ্রাপ্ত হচ্ছে। তা সেই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলছি আমরা জাড্ডো। স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য কোনো বস্তুর, আবার গতিতে থাকার প্রবণতাকে গতিজাড্য কোনো বস্তুর বলা হয়ে থাকে। যেমন বাসে থাকা আরোহী, অর্থাৎ বাসের যে প্যাসেঞ্জার রয়েছে তারা যখন চলন্ত বাসে রয়েছে, হঠাৎ বাসটি যদি ব্রেক কষে তাহলে সেক্ষেত্রে কী হয়? তাহলে সেক্ষেত্রে সামনের দিকে মানুষজন পড়ে যেতে থাকে বা পড়ে যাওয়ার প্রবণতাটা থাকে, ঝুঁকে যায়। তাহলে এই ঘটনা কেন ঘটে? কারণ বাসটি যে গতিতে ছিল, আমরা অর্থাৎ প্যাসেঞ্জাররা বা যে মানুষজন, বাসের ভেতরে থাকা মানুষজন একই গতিতে চলমান ছিল। হঠাৎ ব্রেক মারায় সেই জায়গায় অ্যাডজাস্ট করতে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। তার মানে গতিশীল ছিল, সেই গতিতে থাকার প্রবণতাটাকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু ব্রেকটা মারায় অর্থাৎ বল প্রয়োগ করায় এই পরিবর্তনটা হচ্ছে। তার মানে তার গতিজাড্য থেকে স্থিতিজাড্যে চলে আসছে, গতি অবস্থা থেকে স্থিতি অবস্থায় চলে আসছে। এই হলো ঘটনা। তাহলে আজকে আমরা বেশ কিছু সায়েন্স ইকুয়েশন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।